প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা রাখি আল্লাহর রহমতে তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। আজকে তোমাদের একটা কবিতা পড়াবো। কবিতাটির নাম রক্তে আমার অনাদি অস্থি। লিখেছেন কবি দিলওয়ার। এসো আমরা কবি পরিচিতিতে যাই। দিলওয়ার 1937 সালে 1 জানুয়ারি সিলেট শহর সংলগ্ন সুরমা নদীর দক্ষিণ তীরবর্তী অর্থখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম দিলওয়ার খান। দিলওয়ার সাধারণ মানুষের গণমানুষের কবি হিসাবে পরিচিত। পেশা জীবনে প্রথমে 2 মাস শিক্ষকতা করেছিলেন। তারপর 1967 সালে দৈনিক সংবাদ পত্রিকা এবং 1973 থেকে 74 সালে দৈনিক গণকণ্ঠের সহকারী সম্পাদক হিসাবে তিনি কাজ করেন। কিন্তু স্বাস্থ্যগত কারণে এই পেশাটাকে ত্যাগ করতে হয়। তিনি ছিলেন মূলত সার্বক্ষণিক কবি, লেখক ও ছড়াকার। তার কবিতার মূল সুর দেশ, মাটি ও মানুষের প্রতি আস্থা ও দায়বদ্ধতা। গণমানবের মুক্তি তার লক্ষ্য। বিভেদ মুক্ত কল্যাণী পৃথিবী তিনি স্বপ্নে। তার প্রথম কাব্যগ্রন্থ জিজ্ঞাসা প্রকাশিত হয় 1953 সালে। তার প্রকাশিত অন্যান্য কাব্যগ্রন্থগুলো হচ্ছে ঐকতান, উদ্ভিন্ন উল্লাস, সনিষ্ঠ সনেট, রক্তে আমার অনাদি অস্থি, সপৃথিবী রৈব সজীব, 2 মেরু 2 ডানা, অনতির পঙ্ক্তিমালা। তার প্রবন্ধ গ্রন্থ বাংলাদেশ জন্ম না নিলে এবং ছড়া গ্রন্থ দিলওয়ারের শত ছড়া, ছড়ায় অ আ ক খ। মৃত্যু 2013 সালে। এসো শিক্ষার্থীবৃন্দ, আমি কবিতাটি পাঠ করছি এবং এর বিষয়বস্তু তোমাদের বুঝিয়ে দিচ্ছি। পদ্মা তোমার যৌবন চাই, যমুনা তোমার প্রেম, সুরমা তোমার কাজল বুকে, কলিতে গলিতে গলিতহীন। গণমানুষের শিল্পী হিসাবে কবিতার প্রত্যয় ও প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে বাংলার প্রবহমান নদীর কাছে শক্তি প্রার্থনা করেছেন। তিনি পদ্মার প্রবহমান তীব্র স্রোতের কাছে যৌবন শক্তি, যমুনার কাছে প্রেম, আর সুরমার কাজল বুকে গলিত সোনা মেশানো পলিমাটি প্রার্থনা করেছেন, যাতে যৌবন শক্তির মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণ নিশ্চিত হয়, পারস্পরিক প্রেম ও সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় হয় এবং কৃষক বিপুল শস্য উৎপাদন করে দেশকে সমৃদ্ধ করে তুলতে পারে। পদ্মা যমুনা সুরমা মেঘনা গঙ্গা কর্ণফুলী, তোমাদের বুকে আমি নিরবধি গণমানবের তুলি। এখানে কবি বলছেন বাংলার জীবনরূপ এসব নদী তথা পদ্মা, মেঘনা, সুরমা, গঙ্গা, কর্ণফুলী অবিরত বয়ে চলেছে। বাংলাকে পরিপূর্ণ অবয়ব ও জীবনশক্তি দান করেছে।
কবি গণশিল্পী তুলি হাতে সেই বিচিত্র জীবনেরই রূপকার। কত বিচিত্র জীবনের রং, চারদিকে করে খেলা, মুগ্ধ মরণ বাঁকে বাঁকে ঘুরে কাটার মারণ বেলা। আমাদের জীবনের চারদিকে বিচিত্র রঙে খেলা চলছে। জীবনে চলার পথে আমাদেরকে নানা সমস্যা, জটিলতা এবং দুঃখ, যন্ত্রণা, সুখে মুখোমুখি হতে হয়। বিচিত্র তাদের প্রকৃতি, বিচিত্র তাদের গতিধারা। প্রবহমান নদীর বাঁকের মতো জীবনের বাঁকে বাঁকেও মৃত্যু পাতা রয়েছে, কিন্তু মানুষ সেসব ভয় পায় না, সাহসের সঙ্গে তা অতিক্রম করে যায়। রেখেছি আমার প্রাণের স্বপ্নকে বঙ্গোপসাগরে, ভয়ালো ঘূর্ণি সে আমার ক্রোধ, উপমা জেতার নেই। কবিতার প্রিয় স্বপ্নকে বিশাল বঙ্গোপসাগরের শক্তির কাছে আমানত রেখেছে, কারণ স্রোতস্বিনী নদীগুলোর স্রোতশক্তি বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে। এ শক্তি সাগরের ঘূর্ণায়মান ভয়াল জলরাশির মতো কবির ক্রোধকে আরো শক্তিশালী করেছে। এই ক্রোধে জলে আমার স্বজন গণমানবের বুকে, যখন বোঝায় প্রাণের জাহাজ নর দানবের মুখে। কবি জানেন বিদেশি মানবরূপী দানবরা আগ্রাসনের লক্ষ্য নিয়ে এদেশে অত্যাচার, নিপীড়ন, হত্যা, ধ্বংসযজ্ঞ চালায়। তাদের এই হীন চক্রান্ত ও তাণ্ডবের বিরুদ্ধে ক্রোধে কবি জানেন বিদেশি মানবরূপী দানবরা আগ্রাসনের লক্ষ্য নিয়ে এদেশে অত্যাচার, নিপীড়ন, হত্যা, ধ্বংসযজ্ঞ চালায়। তাদের এই হীন চক্রান্ত ও তাণ্ডবের বিরুদ্ধে ক্রোধে কবি ফুঁসে ওঠেন। ক্রুদ্ধ জনতা তার স্বজন, প্রাণের জাহাজ রূপী জনতা প্রতিবাদ ও প্রতিরোধে উত্তাল হয়ে ওঠে। স্বদেশের শত্রু নরপশুরা তখন বিপুল জনগোষ্ঠীকে দমাতে ব্যর্থ হয়। পদ্মা, সুরমা, মেঘনা, যমুনা, অশেষ নদী ও ঢেউ, রক্তে আমার অনাদি অস্থি, বিদেশে জানে না কেউ, বিদেশে জানে না কেউ। বাংলার বুকের উপর পদ্মা, সুরমা, মেঘনা, যমুনা অবিরত স্রোতধারা বয়ে চলেছে। এসব নদীর পলিমাটি নির্মাণ করেছে বাংলার শোণিত অস্থি। নদী স্রোত কোনো বাধা মানে না, পরাজিত হতে জানে না। সে চেতনায় নির্মিত হয়েছে বাঙালি জাতিসত্তা। আবহমান বাংলার নদীর মতো কবি নিজেকে অস্তিত্ব ধারণ করে আছেন। এই জাতিসত্তার শোণিত ও অস্থি যা তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ করতে জানে, মানুষ রূপী দানবদের পরাজিত করতে যথেষ্ট। কবি এই কবিতার মাধ্যমে তার দেশপ্রেম সুন্দরভাবে প্রকাশিত হয়েছে। নদীমাতৃক এই বাংলাদেশে পদ্মা, মেঘনা, যমুনা, গঙ্গা, কর্ণফুলী, বিশাল সমুদ্র বঙ্গোপসাগরের কথা এই কবিতায় উল্লেখ করেছেন। কবি এ কথাটা বলতে চাচ্ছেন যে তিনি পদ্মার কাছ থেকে
শক্তি নেবে। কেননা আমরা সবাই জানি পদ্মা হচ্ছে স্রোতস্বিনী পদ্মা। পদ্মার কাছ থেকে যমুনা, আমি তো এটা পদ্মার কাছে যমুন শক্তি চাচ্ছে, আর যমুনার কাছ থেকে চাচ্ছি প্রেম। আর সুরমা নদীর কাজল বুকে পলিতে মেশানো আছে সোনা। পলি মাটি সমৃদ্ধ, সেই পলি মাটি সমৃদ্ধ গলিত সোনা পলি মাটিকে প্রার্থনা করেছেন। কেননা কবি চেয়েছেন যৌবন শক্তির মাধ্যমে দেশ ও মানুষের যেন মঙ্গল হয় সেটা নিশ্চিত করতে চেয়েছেন। সবার মধ্যে যেন পারস্পরিক প্রেম ও সৌহার্দ্যের বন্ধন টিকে থাকে, তার জন্য তিনি যমুনা নদীর কাছে থেকে চেয়েছেন প্রেম, প্রার্থনা করেছেন। আর সুরমা নদীর পলি মাটিতে কৃষক বিপুল শস্য উৎপাদন করে দেশকে সমৃদ্ধ করে তুলতে পারে। পদ্মা, যমুনা, সুরমা, মেঘনা, গঙ্গা, কর্ণফুলী এসব নদী অনবরত বয়ে চলেছে। এগুলো, এইসব নদীগুলো বাংলাকে, বাংলাকে দিয়েছে পরিপূর্ণ অবয়ব ও জীবন শক্তি। তাই কবি বনশিল্পীর তুলি হাতে সেই বিচিত্র জীবনেরই রূপকার হিসাবে কাজ করে যাচ্ছেন। আমাদের জীবনের চারিদিকে বিচিত্র রঙের খেলা চলছে। জীবনে চলার পথে আমাদের নানা রকম সমস্যা, প্রতিকূলতা, দুঃখ, যন্ত্রণা, শোকে মুখোমুখি হতে হয়। বিচিত্র তাদের প্রকৃতি, বিচিত্র তাদের গতিধারা। প্রবহমান নদীর বাঁকের মতো জীবনের বাঁকে বাঁকেও মৃত্যুর ফাঁদ পাতা রয়েছে। কিন্তু মানুষ, আমাদের দেশের বাংলার মানুষ, সে মৃত্যু ফাঁদকে ভয় পায় না। সে সাহসের সঙ্গে তা অতিক্রম করে যায়। কবি তার প্রিয় স্বপ্নকে কার কাছে আমানত করেছেন? বিশাল বঙ্গোপসাগরের শক্তির কাছে আমানত রেখেছেন। কারণ স্রোতেশ্বনী নদীগুলোর স্রোতশক্তি বঙ্গোপসাগরে গিয়েই তো মিলিত হয়। এ শক্তি সাগরে ঘূর্ণমান ভয়াল জলরাশির মতো কবির ক্রোধকে আরো শক্তিশালী করে তোলে। কবি জানেন বিদেশি মানবরূপী দানবরা আগ্রাসনের লক্ষ্য নিয়ে, মানে এদেশকে দখল করবে এই লক্ষ্য নিয়ে এদেশে অত্যাচার, নিপীড়ন, হত্যাযজ্ঞ, ধ্বংসযজ্ঞ চালায়। তাদের এই হীন চক্রান্ত ও তাণ্ডবের বিরুদ্ধে কবি ফুঁসে ওঠেন। ক্ষুদ্র জনতা হচ্ছে কবির স্বজন। প্রাণের জাহাজরূপী জনতা প্রতিবাদ ও প্রতিরোধে উত্তাল হয়ে ওঠে। কাদের বিরুদ্ধে? বিদেশি মানবরূপী দানবদের বিরুদ্ধে। স্বদেশের শত্রু নরপশুরা তখন বিপুল জনগোষ্ঠীকে আর দমন করতে পারে না, ব্যর্থ হয়। বাংলার বুকের উপর পদ্মা, সুরমা, মেঘনা, যমুনা নিরবধি স্রোতধারা বয়ে চলেছে। এসব নদীর পলিমাটি নির্মাণ করেছে বাংলার শনি ও অস্থি। নদী স্রোত কোনো বাধা মানে না, শিক্ষার্থীবৃন্দ, নদী স্রোত কোনো বাধা মানে না, পরাজিত হতে জানে না। আবহমান বাংলার নদীর মতোই কবি নিজের অস্তিত্বে ধারণ করে আছেন কি? বাঙালি জাতিসত্তার শনি ও অস্থি। জাতীয় প্রতিবাদ প্রতিরোধ করতে জানে, মানুষরূপী দানবদের পরাজিত করতে পারে।
এখন শিক্ষার্থীবৃন্দ পাঠ পরিচিতি একটু পড়ে শোনাচ্ছি তোমাদের। পাঠ পরিচিতি আছে রক্তে আমার অনাদি অস্থি কবিতাটি কবির একই নামের কাব্যগ্রন্থের নাম কবিতা। রক্তে আমার অনাদি অস্থি 1981 সালে সিলেট থেকে প্রথম প্রকাশিত হয়। সংকলিত কবিতাটি কবি চৌধুরীর উদ্দেশ্যে উৎসর্গিত। রক্তে আমার অনাদি অস্থি কবিতায় দিলওয়ার সাগর দুইতা, সাগর কন্যা ও নদীমাতৃ বাংলাদেশের বন্দনা করেছেন এবং গণমানবের শিল্পী হিসাবে নিজের প্রত্যয় ও প্রতিশ্রুতি ঘোষণা করেছেন। কবি বলেছেন, এই বাংলায় জীবনরূপ যেসব নদী নিরন্তর বয়ে চলেছে, গণশিল্পীর তুলে হাতে সেই বিচিত্র জীবনেরই তিনি রূপকার। তবে বহমান জীবন এখানে বাধাহীন নয়। প্রবহমান নদীর বাঁকে বাঁকে পাতা রয়েছে মৃত্যুর ফাঁদ। কিন্তু কবি একথা জানাতে ভোলেন না যে তিনি তার স্বপ্নকে বিশাল বঙ্গোপসাগরের শক্তির কাছে আমানত রেখেছেন। এই শক্তি সাগরে ঘূর্ণমান ভয়াল জলরাশির মতো তার ক্রোধকে শক্তিমান করেছে। আর এই ক্রোধ কেবল কবির একার নয়, সমগ্র জনগোষ্ঠীর সম্পদে পরিণত হয়েছে। এ কারণে বিদেশি নর দানবের আগ্রাসন এই জনগোষ্ঠীকে দমাতে পারে না। বিদেশিরা হয়তো জানে না যে আবহমান ছুটে চলা নদীর মতো কবি নিজের অস্তিত্বে ধারণ করে আছেন ওই জাতিসত্তার সমিত অস্থি। কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এখন শিক্ষার্থীবৃন্দ মোটামুটি কবিতাটি পাঠ করলাম এবং বিষয়বস্তু তোমাদেরকে জানালাম। এখন জানতে চাচ্ছি এই কবিতা থেকে তোমরা কি ধারণা নিতে পারছো। আবহমান বাঙালি জাতিসত্তা আমাদের অস্তিত্বের পূর্ব উৎস, এ সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। পদ্মার যৌবন শক্তি, যমুনার প্রেম শক্তি ও সুরমার হেম পলিমাটি উর্বরা শক্তি আমাদের জাতিসত্তার উৎস, এটি অনুধাবন করতে পারবে। প্রান্তিক জনগণের শিল্পীর পরিচয় জানতে পারবে। প্রবহমান নদীর বাঁকের মতো প্রবহমান জীবনের নানা সমস্যা ও জটিলতার কথা অনুধাবন করতে পারবে। বিদেশি মানবরূপী দানবদের আগ্রাসন ও হত্যাযজ্ঞের বিরুদ্ধে নিন্দা, প্রতিবাদ ও প্রতিরোধে উদ্বুদ্ধ হতে পারবে। কবির মতো নিজের অস্তিত্বের সাথে বাঙালি জাতিসত্তার শনিক ও অস্তিত্ব ধারণ করতে উদ্বুদ্ধ হবে। কবিতাটি আবারও তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। কবি নিজের দেশকে অত্যন্ত ভালোবাসেন এবং নিজেকে গণমানুষের কবি হিসাবে পরিচিতি দিতে পছন্দ করেন। রক্তে আমার অনাদি অস্থি কবিতার মাধ্যমে কবির দেশপ্রেম সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। কবি বিভিন্ন নদীর নাম উল্লেখ করে তাদের কাছ থেকে কি কি নেবেন, কি কি চাচ্ছেন এবং সেটা কেন চাচ্ছেন তা কবিতার মাধ্যমে ব্যাখ্যা করেছেন। চতুর্শনী পদ্মা নদীর কাছ থেকে কবি
যৌবন শক্তি চেয়েছেন। আর যমুনা নদীর কাছ থেকে কি চেয়েছেন? প্রেম। আর সুরমার কাজল বুকে গলিত সোনা মিশানো পলিমাটি তিনি চাচ্ছেন। কেননা যৌবন শক্তির মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণ হবে। যমুনার কাছ থেকে উনি প্রেম চেয়েছেন, কেননা পারস্পরিক প্রেম ও সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় হবে। এবং সুরমার কাছ থেকে পলিমাটি প্রার্থনা করছেন, কারণ পলিমাটি তো সোনা। সেই পলিমাটিতে কৃষক বিপুল শস্য উৎপাদন করে দেশকে সমৃদ্ধ করে তুলতে পারে। পদ্মা, যমুনা, সুরমা, মেঘনা, গঙ্গা, কর্ণফুলী এসবই বাংলার জীবনরূপ। এসব নদী অনবরত বয়ে চলেছে, বাংলাকে দিয়েছে পরিপূর্ণ অবয়ব ও জীবনশক্তি। কবিতায় গণশিল্পী তুলি হাতে সেই বিচিত্র জীবনেরই রূপকার হিসাবে কাজ করে যাচ্ছে। আমাদের জীবনে চারিদিকে বিচিত্র রঙের খেলা চলছে। জীবনে চলার পথে আমাদের নানা রকম সমস্যা, প্রতিকূলতা, দুঃখ, যন্ত্রণা, শোকের মুখোমুখি হতে হয়। বিচিত্র তাদের প্রকৃতি, বিচিত্র তাদের গতিধারা। প্রবহমান নদীর বাঁকের মতো জীবনের বাঁকে বাঁকেও কি রয়েছে? মৃত্যুর ফাঁদ পাতা রয়েছে। কিন্তু দেশের মানুষ সেই মৃত্যু ফাঁদকে ভয় পায় না, সাহসের সঙ্গে তা অতিক্রম করতে পারে। কবি তার প্রিয় স্বপ্নকে বিশাল বঙ্গোপসাগরে শক্তির কাছে আমানত রেখেছেন, কারণ স্রোতস্বিনী নদীগুলি স্রোতশক্তি বঙ্গোপসাগরে গিয়েই তো মিলিত হয়। এ শক্তি সাগরের ঘূর্ণমান ভয়াল জলরাশির মতো কবির ক্রোধকে আরো শক্তিশালী করে তোলে। কবি জানেন বিদেশি মানবরূপী দানবরা মানে নরপশুরা আগ্রাসনের লক্ষ্য নিয়ে এদেশে অত্যাচার, নিপীড়ন, হত্যা, ধ্বংসযজ্ঞ চালায়। তাদের এই হীন চক্রান্ত ও তাণ্ডবের বিরুদ্ধে কবি ক্রোধে ফুঁসে ওঠেন। ক্ষুব্ধ জনতা হচ্ছেন কবির স্বজন। প্রাণের জাহাজরূপী জনতা প্রতিবাদ ও প্রতিরোধে উত্তাল হয়ে ওঠে। স্বদেশের শত্রু নরপশুরা তখন এই বিপুল জনগোষ্ঠীকে আর দমন করে রাখতে পারে না। বাংলার বুকের উপর নিরন্তর বয়ে চলেছে পদ্মা, সুরমা, মেঘনা, যমুনা, অনেক নদ নদী। এসব নদীর পলিমাটি নির্মাণ করেছে বাংলার শনি ও অস্থি, রক্ত ও অস্থি। নদীর স্রোত কখনো কোনো বাধা মানে না, পরাজিত হতে জানে না। সে চেতনায় নির্মিত হয়েছে বাংলার বাঙালি জাতিসত্তা। আবহমান বাংলার নদীর মতোই কবি নিজের অস্তিত্ব ধারণ করে আছেন এই জাতিসত্তার সমিত ও অস্থি। যা তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ করতে জানে, মানুষরূপী দানবদের পরাজিত করতে পারে। এখন শিক্ষার্থীবৃন্দ, তোমাদের একটা প্রশ্ন দিচ্ছি। রক্তে আমার অনাদি অস্থি কবিতায় কবির ক্রোধকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? রক্তে আমার অনাদি অস্থি কথাটি ব্যাখ্যা করো। আর সৃজনশীলের বড় প্রশ্নের উত্তরের জন্য তোমরা কি কি শিখবে? তোমরা কবিতাটি ভালো করে এর বিষয়বস্তু ভালো করে পড়ে এর বিষয়বস্তু শিখলেই তোমরা
সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারবে। এছাড়া নৈবেদিক প্রশ্নের উত্তরের জন্য তোমরা কি পড়বে? কবি পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ এবং কবিতাটি লাইন বাই লাইন ভালো করে পড়বে। তাহলে ইনশাল্লাহ এই কবিতা থেকে তোমাদের কলেজের প্রশ্ন, কলেজের কোনো পরীক্ষার প্রশ্ন আসলে বা বোর্ড পরীক্ষায় প্রশ্ন দিলে সুন্দরভাবে উত্তর দিতে পারবে। আর বরাবরের মতোই বলছি, অনলাইনে প্রতিটি বিষয় ক্লাস তোমরা সুন্দরভাবে করবে, মনোযোগ দিয়ে বাসায় লেখাপড়া করবে। কলেজ, স্কুল কলেজ আপাতত বন্ধ, তোমরা জানো কেন বন্ধ? করোনার জন্য। অতএব তোমরা সুশৃঙ্খলভাবে চলবে, নিয়ম স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং প্রত্যেকটা বিষয়ে ক্লাস যে নিচ্ছে স্যাররা, আপারা, সেই ক্লাসগুলো তোমরা রুটিন অনুসারে মনোযোগ দিয়ে দেখবে এবং শিখবে এবং বাসায় লেখাপড়া করবে। আজ এখানেই শেষ। তোমরা সবাই ভালো থাকো, মঙ্গলে থাকো। আল্লাহর কাছে প্রার্থনা করছি। আল্লাহ হাফেজ। বন্ধ করে দাও।